প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা আলোচনা করব এই নোটের প্রথম সাবজেক্ট অর্থাৎ বিষয় 1। যদিও আমরা আলোচনা করছি র্যান্ডমই, বার কাউন্সিল অর্ডার, রুলস অ্যান্ড ক্যাননস এই নামে এই সাবজেক্টের নাম দিয়েছে, কিন্তু এই সাবজেক্টে আরো কিছু আছে। আগের পেজে আপনারা দেখবেন যে সিলেবাস যেখানে আছে সেখানে পুরো নামটা দেওয়া আছে কিভাবে। তো আমরা বার কাউন্সিল অর্ডার নামে এটা জানি, বা বিবিসি এভাবে জানি। এটার পার্ট 1-এ প্রাথমিক কিছু বিষয় আছে, সেগুলো আলোচনা করব। প্রথমে বিগত বছরের এমসিকিউ প্রশ্ন বিশ্লেষণ করলে আমরা দেখতে পাবো যে কোথায় থেকে কি এসেছে। আগে দেখবেন যে বেশি প্রশ্ন আসতো, কিন্তু বর্তমানে সিলেবাসে এই সাবজেক্ট থেকে মাত্র 5 নম্বর আসে। 5 নম্বরের বেশি আসে না। অন্তত বিগত 17 সালেও কিন্তু প্রশ্ন বেশি এসেছিল, 10টা এসেছিল। কিন্তু 20 সাল থেকে 20, 22 এবং 23 বিগত 3টি বছর 5টি করে এসেছে। আশা করি আপনাদের যে 25 সালের পরীক্ষা এখানেও 5টি করে আসবে। তো এখানে বিধি 391, এখানে বিধি থেকে প্রশ্ন আসছিল 22 সালে। এটা একটা আনকমন যে বিধি থেকে কম প্রশ্ন আসে। তারপরে আপ- এই 22 সালে এবং 23 সালে এসে কিন্তু বিধি থেকে কোনো প্রশ্ন আসেনি। অনুচ্ছেদ থেকে আসছে 2টি প্রশ্ন। অনুচ্ছেদ 11 বি, 11 বিতে আছে হচ্ছে এনরোলমেন্ট কমিটি সম্পর্কে, এবং 28-এ আছে হচ্ছে জেন্ডার জেন্ডার ডিসক্রিমিনেশন এর বিরুদ্ধে কোন অনুচ্ছেদ কথা বলে, অর্থাৎ মহিলা হওয়ার কারণে তিনি অযোগ্য হবেন না, এই বিষয়ে বলা আছে 28-এ। তারপরে বাকি 3টা ক্যাননস থেকে এসেছে, বিধি থেকে আসেনি। তো এবার 25-এ বিধি থেকে দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে। ইম্পর্টেন্ট বিধি বলতে 3, 91 এবং 60, মানে 60, এই 3টা বিধি ইম্পর্টেন্ট। আমি যদি বিধি থেকে আসে 41, 41A এগুলো আমি পড়িয়েছি, এগুলো থেকেও আসতে পারে। 28 বিধি পড়িয়েছি, যেগুলো আমি পড়িয়েছি আসলে এগুলোর মধ্যে থেকে আসতে পারে। এর বাইরে বিধি থেকে আসলে আসার সম্ভাবনা খুবই কম। যদি দু একটা চলে আসে হয়তোবা না পারলে স্কিপ করবেন। পারতপক্ষে অনুচ্ছেদ 3, 5, 6, 8, 27, 34, 36 যেগুলো রিপিটেড, পুনরাবৃত্তি ঘটেছে, সেগুলো তো পড়তেই হবে। বিধি 3, 41-এ এবং 60, এই বিধি 3 বিশেষ করে, এবং ক্যাননস 2-এর বিধি 5, এগুলো থেকে বারবার আসছে। তাছাড়া এখানে যে আমি বিধি, তারপরে অনুচ্ছেদ বলে দিয়েছি, এবং ক্যাননসের যে বিধিগুলো এগুলো অবশ্যই পড়তে হবে, যেগুলো এখানে উল্লেখ করা আছে। এরপরে এখানে সাজেশন আমি যেটা বলেছি এগুলো 3 স্টার, 2 স্টার, এগুলো তো অবশ্যই পড়বেন। 1 স্টার বা যেগুলো স্টার দেওয়া নাই সেগুলো চাইলে অ্যাভয়েড করতে পারেন যদি চাপ হয়ে যায়। তাছাড়া একটু পড়ার চেষ্টা করবেন। আচ্ছা, এরপরে বার কাউন্সিল, বাংলাদেশ বার কাউন্সিল অর্ডার, রুলস এবং ক্যাননসের পরিচিতি অংশ থেকে আমরা দেখতে পাই যে এই আইনটা বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 এই নামে প্রথমে হয়, এবং এর সাথে আবার রুলস, অর্ডার এবং রুলস একসাথে পাশ হয় 1972 সালের 46 নং বা 46 নং আইন এটি। এটা প্রবর্তন হয় 18 মে 1972 এবং কার্যকর হয় আগে 26 মার্চ 1971। 26 মার্চ 1971 আমাদের একটি জাতীয় দিবস, অর্থাৎ আমাদের স্বাধীনতা দিবস। এই তারিখে স্বাধীনতার ঘোষণা করা হয়, তারপর থেকে মুক্তিযুদ্ধ শুরু হয়। তারপরে আমরা 16ই ডিসেম্বরে দেশ বিজয় করি। তো স্বাধীনতা দিবস মানে বাংলাদেশের জন্মদিন হচ্ছে 26শে মার্চ। এই তারিখে বাংলাদেশের জন্ম হয় অফিসিয়ালি। আর এই আইনটা যখন যুদ্ধ হয় ওই সময় তো আইন নিয়ে কাজ করা যায় না, তখন যুদ্ধ নিয়ে ব্যস্ত। তারপরে এই আইন, মানে দেশ যখন হয়ে গেল স্বাধীন, তারপরে আইন নিয়ে কাজ শুরু হলো, অন্যান্য যে রিফরমেশন সেগুলো শুরু হলো। তারপরে এই আইনটা পাশ হয় 18 মে 1972, অর্থাৎ প্রায় 6 মাস পরে, বিজয়ের প্রায় 5-6 মাস পরে এই আইনটা আসলো। কিন্তু এই আইনটাকে কার্যকর দেখানো হলো 26শে মার্চ 1971।
তো আইন পাশ হচ্ছে যখন তার 5 মাস আগে কার্যকর দেখানো হচ্ছে, এটাকে বলা হয় রেস্ট্রোস্পেক্টিভ ইফেক্ট, অর্থাৎ পূর্ব হতে কার্যকর। এটি কিন্তু একটি মৌলিক আইন বা সাবস্ট্যান্টিভ ল, এটি কিন্তু কোনো পদ্ধতিগত আইন নয়। তারপরে এটি একটি অধ্যাদেশ বা প্রেসিডেন্টস অর্ডার, 46 নম্বর অর্ডার, এটাতে প্রস্তাবনা আছে এবং 46টি অনুচ্ছেদ আছে। 46 নম্বর অর্ডার এবং 46টি অনুচ্ছেদ আছে, এগুলো মনে রাখতে হবে। অনুচ্ছেদগুলো সংশোধন করতে পারে সংসদ। জাতীয় সংসদ বলতে আইনসভা বা পার্লামেন্ট, আর জাতীয় সংসদ যদি না করে সরকারও করতে পারবে। এগুলো পড়ে নেবেন আপনারা, যেটা বুঝতে পারবেন না সেটা প্রশ্ন করবেন। আচ্ছা, এখানে কিছু এমসিকিউ প্রশ্ন আছে, পড়বেন, বুঝতে না পারলে প্রশ্ন করবেন, মেসেজ করবেন। পার্ট 2, অনুচ্ছেদ 1 থেকে 26 আলোচনা করব, আজকে এতটুকুই আলোচনা করব। রমজান মাসের ক্লাসগুলো ছোট হবে, রমজানের পরে প্রয়োজনে সপ্তাহে 5 দিন বা 6 দিন পড়ানো হবে, ঈদের পরে। 1 নম্বর অনুচ্ছেদে কি বলা হচ্ছে, এই আইনটি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স আর বার কাউন্সিল অর্ডার 1972 নামে পরিচিত হবে। এটি সমগ্র বাংলাদেশে কার্যকর হবে এবং সেটা অবিলম্বে কার্যকর হবে, অর্থাৎ পূর্ব থেকে কার্যকর যেহেতু দেখিয়েছে। 2 নম্বরে কিছু সংজ্ঞা দেওয়া হয়েছে, সংজ্ঞাগুলো ইংরেজিতে রেখেছি কারণ ইংরেজিতে আসে, আর যদি বাংলায় আসে তাহলে তো বুঝতে পারবেন। ইংরেজিটাই বেশি জরুরি। অ্যাডভোকেট কাকে বলে, এই লাইনটা শুধু লক্ষ্য করবেন, এন্টার্ড ইন দ্য রোল। ইন্টার্ড ইন দ্য রোল, এই লাইনটা লক্ষ্য করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, এটা অপশনে থাকবে। আর বাকি সেন্টেন্সের বাকি অংশটুকু প্রশ্নের মধ্যে থাকতে পারে, জাস্ট ইন্টার্ড ইন দ্য রোল এতটুকু অপশনে আসতে পারে। এভাবে পড়লে আপনারা বুঝতে পারবেন। বার কাউন্সিল বলতে বাংলাদেশ বার কাউন্সিলকে বোঝাবে। এটা অনুচ্ছেদ 2 এর উপ অনুচ্ছেদও না, এটা কিন্তু ক্লজ, A, B, B, B এগুলোকে ক্লজ বলে। ক্লজ 2 তে বার কাউন্সিল, এবং ক্লজ 2 এতে এখানে আছে বার অ্যাসোসিয়েশন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন অর এ লোকাল বার অ্যাসোসিয়েশন। তো বার অ্যাসোসিয়েশন বলতে 2 প্রকারের বার অ্যাসোসিয়েশন বাংলাদেশে আছে। একটা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন বলতে অ্যাপিলেট এবং হাইকোর্ট উভয়কেই বোঝায়, কারণ সুপ্রিম কোর্ট 2টা ডিভিশন নিয়ে গঠিত, একটা হাইকোর্ট ডিভিশন এবং একটা অ্যাপিলেট ডিভিশন। তাছাড়া আছে লোকাল বার অ্যাসোসিয়েশন। লোকাল বার অ্যাসোসিয়েশন বলতে জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে যে চৌকি আদালতগুলো আছে সেখানে যে বার অ্যাসোসিয়েশন আছে সেগুলোকে বোঝায়, জেলা এবং উপজেলা পর্যায়ের। তারপরে D-তে আছে গভর্নমেন্টের সংজ্ঞা, গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের সরকারকে বোঝাবে। হাইকোর্ট বলতে হাইকোর্ট ডিভিশন অফ দ্য সুপ্রিম কোর্টকে বোঝাবে। কোথায় আছে, E-তে আছে। F-এ আছে লোকাল বার অ্যাসোসিয়েশন। একটু আগে আমরা বার অ্যাসোসিয়েশনের সংজ্ঞা দেখলাম, এবার আমরা দেখছি লোকাল বার অ্যাসোসিয়েশন। বার অ্যাসোসিয়েশন ইন এ ডিস্ট্রিক্ট অর এনি আদার বার অ্যাসোসিয়েশন। তো ডিস্ট্রিক্টে যে বার অ্যাসোসিয়েশন আছে জেলা পর্যায়ে অথবা উপজেলা পর্যায়ে যে বার অ্যাসোসিয়েশন গুলো থাকে সেগুলোকে চৌকি বার বলে। তো সেগুলোকে বোঝাচ্ছে। এবং এই পেজেটা আছে লোকাল বার অ্যাসোসিয়েশন বলতে আর্টিকেল 39 অনুসারে যেগুলো গঠিত হবে, অর্থাৎ আর্টিকেল 39 অনুসারে কোনো এলাকার কিছু অ্যাডভোকেটস মিলে যদি বার কাউন্সিলে আবেদন করেন যে আমরা বার অ্যাসোসিয়েশন গঠন করতে চাচ্ছি, অনুমোদন চাচ্ছি, তাহলে আর্টিকেল 39 অনুসারে বাংলাদেশ বার কাউন্সিল যে কোনো লোকাল বার অ্যাসোসিয়েশনকে অনুমোদন দিতে পারেন, যদি মনে করেন যে দেওয়া যাবে। কিছু তো রিকোয়ারমেন্ট থাকবে, আবেদন করতে হবে 39 অনুসারে। তো 39 অনুসারে বাংলাদেশ বার কাউন্সিল যতগুলো লোকাল বার জেলা এবং উপজেলা পর্যায়ে আছে তাদেরকে কি দিয়ে থাকেন, অনুমোদন দিয়ে থাকেন। তো যাদেরকে অনুমোদন দিয়ে থাকেন তারাই হচ্ছে লোকাল বার অ্যাসোসিয়েশন। এখানে বলা হচ্ছে বাট নট সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। তো সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ইজ নট এ লোকাল বার অ্যাসোসিয়েশন, অর্থাৎ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনকে কখনো লোকাল বার অ্যাসোসিয়েশন বলা যাবে না। লোকাল বার অ্যাসোসিয়েশন বলতে জেলা এবং উপজেলা পর্যায়ের। প্রেসক্রাইব বলতে প্রেসক্রাইব বাই রুলস মেড আন্ডার দিস অর্ডার। এবং রোল, রোল বলতে যেমন আমি যখন অ্যাডভোকেট হলাম তখন আমাকে একটা রোল দেওয়া হলো,
এটা একটা ইউনিক রোল। এই রোলটা বার কাউন্সিল সংরক্ষণ করে অ্যাডভোকেটের সিরিয়াল নাম্বার। আমার যে সার্টিফিকেট আছে সেখানে এটা আছে, আমার যে আইডি কার্ড আছে সেখানেও সেটা উল্লেখ করা আছে। আমি রাজশাহী অ্যাডভোকেটস বার অ্যাসোসিয়েশনের সদস্য। এখানে আমার সদস্য নম্বরও আছে, মানে সদস্য হিসেবে একটা সিরিয়াল নাম্বার আছে, এবং বার কাউন্সিলের থেকে আমি যে লাইসেন্স প্রাপ্ত সেটার অ্যাডভোকেট হিসাবেও একটা সিরিয়াল নাম্বার আছে। তো বার কাউন্সিল যে সিরিয়াল নাম্বার মেনটেন করছে এবং আমার জন্য যে একটা ভলিউম বা পেজ, ভলিউমে একটা পেজ ওপেন করেছে, আমার নাম, পিতার নাম, ডিটেলস আছে, এবং আমার রোল নম্বরটা দেওয়া আছে। কোন রোল? অ্যাডভোকেট হিসাবে যে আমি রোল হয়েছে সেটা। আপনারা যে পরীক্ষা দিবেন, পরীক্ষার যে রোল নম্বর এই রোল নয়, লাইসেন্স পাওয়ার পরে আলাদা একটা সিরিয়াল নাম্বার আসে, সেই সিরিয়াল নাম্বারের রোলকে বোঝানো হচ্ছে। তো দ্য রোল অফ অ্যাডভোকেটস প্রিপার্ড অ্যান্ড মেনটেন বাই দ্য বার কাউন্সিল। তাহলে আমাকে যে রোলটা দেওয়া আছে সেটা বার কাউন্সিল আমাকে দিয়েছে, মানে প্রিপার করেছে, এবং সেটা মেনটেনও করছে। এখন আমার যে ট্র্যাক রেকর্ড, আমি সঠিকভাবে আহ, যে বার কাউন্সিলের নিয়মকানুন মেনে চলছি কিনা, 42টা যে ক্যানোস আছে সেগুলো মেনে চলছে কিনা, এগুলো সম্পর্কে সবকিছু ডিটেলস থাকে। আমার বিরুদ্ধে কেউ অভিযোগ যদি করে, সেখানে কোনো প্রবলেম যদি হয়, আমাকে কোনো শাস্তি দেয়, তো সেগুলোও কিন্তু আমার এই রোলের বিপরীতে লেখা থাকবে। আবার কোনো অ্যাডভোকেট যদি অসদাচরণের জন্য তার লাইসেন্স বাতিল হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু তার রোলের বিপরীতে এটা লাল কালিতে লেখা থাকবে যে তাকে রিমুভ করা হয়েছে। মানে যত মন্তব্য এই রোলের বিপরীতেই থাকবে, এটাকে রোল বলা হচ্ছে। ট্রাইব্যুনাল বলতে ট্রাইব্যুনাল কনস্টিটিউটেড আন্ডার দিস অর্ডার। এই অর্ডারে 33-এ ট্রাইব্যুনাল গঠন করা হয়, 33 আর্টিকেল অনুসারে, সেটাকে বলা হচ্ছে। এই সংজ্ঞাগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, সংজ্ঞা থেকে প্রশ্ন আসতেই পারে। 3 নম্বরে বৈশিষ্ট্য দেওয়া আছে, এ আদেশের আওতায় গঠিত বাংলাদেশ বার কাউন্সিল একটি বিধিবদ্ধ প্রতিষ্ঠান। তাহলে বাংলাদেশ বার কাউন্সিল যেটা এই অর্ডার অনুসারে হচ্ছে, এবং এটি একটি বিধিবদ্ধ প্রতিষ্ঠান যার কিছু বৈশিষ্ট্য থাকবে। কি কি? চিরস্থায়ী উত্তরাধিকার ও একটি সাধারণ সিলমোহর থাকবে। সিলমোহর বলতে গোলাকার যে সিল, সেটাকে বোঝানো হচ্ছে। স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন, মানে পারচেস ও ধারণের এখতিয়ার থাকবে। যে কোনো প্রকারে অর্জন এবং সেটা ধরে রাখা, এইটার জুরিসডিকশন থাকবে। চুক্তি করার এখতিয়ার থাকবে। বাংলাদেশ বার কাউন্সিলের পক্ষেও এবং বিরুদ্ধে মামলা করা যাবে, মানে বাদী হয়ে মামলা করতে পারবে, এবং বাংলাদেশ বার কাউন্সিল বিবাদী হয়ে মামলা করা যাবে। তো এটা যেহেতু একটা বিধিবদ্ধ প্রতিষ্ঠান, তাহলে এটাকে একটা লিগ্যাল পার্সন বলা যাবে, অর্থাৎ একটা আর্টিফিশিয়াল লিগ্যাল পার্সন। বাংলাদেশ বার কাউন্সিল এর পক্ষে বা বিরুদ্ধে যেহেতু মামলা করা যায়, তাহলে অবশ্যই এটি একটি লিগ্যাল পার্সন, আর্টিফিশিয়াল লিগ্যাল পার্সন বলা হয় এই ধরনের এন্টিটিকে। 4 নম্বর, মেয়াদ বা টার্ম। বাংলাদেশ বার কাউন্সিল সাধারণ নির্বাচনের পর 1 জুলাই হতে পরবর্তী 3 বছর পর্যন্ত মেয়াদ থাকে। অর্থাৎ এই যে 15 জন সদস্য থাকে, একটা হচ্ছে পদাধিকার বলে অ্যাটর্নি জেনারেল স্যার চেয়ারম্যান হবেন, এবং বাদ বাকি 14 জন নির্বাচিত, টোটাল 15 জন, এদের মেয়াদ কতদিন হবে? এটা হবে 3 বছর, অর্থাৎ 3 বছর পর পর ভোট হয়। আমাদের জাতীয় নির্বাচন হয় 5 বছর পর পর। আমেরিকার বা ইউএসএ এর যে নির্বাচন হয় সেটা 4 বছর পর পর। আমাদের যে লোকাল বার অ্যাসোসিয়েশন রাজশাহীর, এবং প্রায় আমি যতগুলো খোঁজ পাই প্রতি বছরই হয়, মানে প্রতি বছর বার অ্যাসোসিয়েশন গুলোর ভোট হয়, মানে 1 বছরের জন্য গঠিত হয়, কিন্তু বার কাউন্সিল 3 বছরের জন্য কমিটি গঠিত হয়। 5, সদস্যবৃন্দ বা মেম্বার্স। বার কাউন্সিলের মেম্বার হবে 15 জন মোট। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন। মানে আমি যতগুলো পড়াচ্ছি আজকের সবগুলোই গুরুত্বপূর্ণ, সবগুলো থেকে প্রশ্ন আসে। 15 জন মোট। পদাধিকার বলে অ্যাটর্নি জেনারেল একজন। অ্যাটর্নি জেনারেল যিনি, তিনি তো একজনই থাকেন, এবং ওনার আন্ডারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল থাকেন, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল থাকেন, এরকম বেশ কয়েক ক্যাটাগরি অ্যাটর্নি জেনারেল থাকেন। তার মধ্যে অ্যাটর্নি জেনারেল একজনই, তিনি আবার পদাধিকার বলে, মানে তিনি অ্যাটর্নি জেনারেল এই কারণেই তিনি অটোমেটিক্যালি বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান হবেন। নির্বাচিত সাধারণ সদস্য 7 জন, এবং নির্বাচিত অঞ্চল ভিত্তিক বা গ্রুপ ভিত্তিক সদস্য 7 জন। অঞ্চল ভিত্তিক 7 জন হয়, এটা একটা কোটা সিস্টেম, এবং সাধারণ যেটা 7 জন, এটা ওভারঅল।
যে কোনো জায়গা থেকে ইনি ভোট করতে, বাংলাদেশের যে কোনো অঞ্চলের মানুষ এই নির্বাচিত সাধারণ সদস্যের জন্য ভোট করতে পারবেন। সরকার সমগ্র দেশের বার অ্যাসোসিয়েশন সমূহকে 7টি গ্রুপে ভাগ করেছে। আইবিতে বলা হচ্ছে কোনো অ্যাডভোকেট স্বপদে পরপর 2বারের অধিক থাকবে না। টু কনজিকিউটিভ টার্মস, এই ইংলিশটাও আসে, যে একজন অ্যাডভোকেট মনে করেন যে তিনি নির্বাচিত হলেন, এই যে 14 জনের একজন হলেন, তাহলে তিনি 3 বছর থাকলেন, আবার 14 জনের একজন হলেন পরের বারও, তাহলে 3 3 6 বছর থাকলেন। তাহলে তিনি টানা 6 বছর থাকার পরে পরের যে 7 8 9 পরের বার আর উনি ভোট করতে পারবেন না। অর্থাৎ একবার ভোট করলেন, 3 বছর পদে থাকলেন, আবার ভোট করলেন, 3 বছর ভোটে থাকলেন, মানে টানা 2বার, মানে 6 বছর টানা তিনি সদস্য থাকলেন। তারপরে তিনি তৃতীয়বারের জন্য ভোট করতে পারবেন না, একবার গ্যাপ দিতে হবে। গ্যাপ দেওয়ার পর তিনি আবার ভোট করতে পারবেন। তার মানে এখানে পর পর 2বার করার পর তৃতীয়বার করা যাবে না, কিন্তু তিনি আবার তৃতীয়বার গ্যাপ দিয়ে চতুর্থবার আবার ভোট করতে পারবেন। আশা করি এই পয়েন্টটা বুঝতে পেরেছেন। যিনি বুঝতে পারেননি হাত উত্তোলন করেন। 6, সভাপতি পদাধিকার বলে অ্যাটর্নি জেনারেল, একটু আগে আমি যেটা বলে দিয়েছি। 6-এর মধ্যে এটাই বলা হচ্ছে। 6 সহসভাপতি বা ভাইস চেয়ারম্যানের কথা বলা হচ্ছে। সদস্যদের মধ্যে হতে নির্বাচিত একজন। এই যে 14 জন আছে, এই 14 জনের থেকে একজন আবার তারা নিজেরা নির্বাচন করবেন। তাহলে উনি হবেন ভাইস চেয়ারম্যান। 6A, সচিব, সেক্রেটারি। সরকার কর্তৃক নিয়োগকৃত, সরকার কর্তৃক নিয়োগকৃত তিনি আবার জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ এর মধ্যে থেকে যে কোনো একজন। তাহলে বাংলাদেশ বার কাউন্সিলের সচিব মোট কয়জন? একজন। তার যোগ্যতা কি? হয় তিনি জেলা জজ হতে হবে অথবা অতিরিক্ত জেলা জজ হতে হবেন। তো জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ এর মধ্যে থেকে সরকার একজনকে সেক্রেটারি করে দিবেন। 8, নির্বাচন বা ইলেকশন। নির্বাচন বা ইলেকশন কত তারিখে হবে? 31শে মে অথবা এর পূর্বেই নির্বাচন অনুষ্ঠিত হবে। অ্যাডহক কমিটি বিষয়ে, এটা করোনার সময় গঠিত হয়েছিল, কারণ ওই সময় সঠিক সময় ভোট হচ্ছিল না, তাই অ্যাডহক কমিটি গঠন করা হয়েছিল। বর্তমানেও কিন্তু অ্যাডহক কমিটি আছে। 9, কমপক্ষে 31 দিন পূর্বে অফিসিয়াল গেজেটের মাধ্যমে নির্বাচনের তারিখ প্রকাশ করতে হবে। 30 দিন পূর্বে অফিসিয়াল গেজেটের মাধ্যমে নির্বাচনের তারিখ প্রকাশ কে করবে? সরকার করবে। 10, বার কাউন্সিলের কার্যাবলী বা ফাংশনস। বার কাউন্সিল কি কি কাজ করে? সাধারণত অ্যাডভোকেটদের তালিকাভুক্তির জন্য পরীক্ষা গ্রহণ এবং উক্ত তালিকা হতে অ্যাডভোকেটদের অপসারণ। আপনাদেরকে এই যে পরীক্ষা নিবে, যে পরীক্ষার জন্য কোর্স করছেন, সেইটা বার কাউন্সিলের তো প্রধান কাজ একটা। এবং অ্যাডভোকেট হওয়ার পরে যে অসদাচরণ করলে, তার বিরুদ্ধে অভিযোগ করলে, অভিযোগ প্রমাণিত হলে তাকে আবার রিমুভ বা অপসারণও করে দিতে পারে, অর্থাৎ লাইসেন্স ক্যান্সেল করে দিতে পারে। অ্যাডভোকেটদের তালিকা প্রস্তুত ও সংরক্ষণ করা। অ্যাডভোকেটদের জন্য পেশাগত আচরণবিধি ও নৈতিকতা বিধিমালা প্রণয়ন করা। 42টা বিধিমালা অলরেডি প্রণয়ন করেছে, আরো করতে পারে। অ্যাডভোকেটদের অসদাচরণের জন্য শাস্তি প্রদান। তালিকাভুক্ত অ্যাডভোকেটদের অধিকার ও সুযোগ সুবিধা ও স্বার্থ রক্ষা করা। বার কাউন্সিলের তহবিলের ব্যবস্থাপনা ও বিনিয়োগ করা। সদস্যদের জন্য নির্বাচনের ব্যবস্থা করা। কমিটি সমূহের জন্য বিধি প্রণয়ন। বিশ্ববিদ্যালয়গুলোর সাথে আলোচনাপূর্বক আইন শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখা। বার কাউন্সিল আদেশ দ্বারা অর্পিত অন্যান্য কার্যাবলী সম্পাদন করা এবং ওপরে উল্লেখিত কার্যাবলী সম্পাদনের জন্য অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। এই সাধারণত এই কয়টা হচ্ছে টোটাল বার কাউন্সিলের এই 11টা। 10 10 নম্বর অনুচ্ছেদে 11টা কার্যাবলী দেওয়া আছে। 11, স্থায়ী কমিটি বা স্ট্যান্ডিং কমিটি টোটাল 3টি। প্রশ্নে আসে যে বার কাউন্সিলের কয়টি স্থায়ী কমিটি আছে? 3টি। 1, নির্বাহী কমিটি বা এক্সিকিউটিভ কমিটি।
5 জন সদস্য আছে, সদস্যদের মধ্য থেকে বার কাউন্সিল কর্তৃক নির্বাচিত। তারপর আর্থিক কমিটি, এখানেও 5 জন সদস্যদের মধ্যে থেকে নির্বাচিত। 3 নম্বর হচ্ছে আইন শিক্ষা কমিটি, এখানে মোট 9 জন। এর মধ্যে 5 জন সদস্যদের মধ্যে থেকে বার কাউন্সিল কর্তৃক নির্বাচিত। তার মানে প্রতিটি কমিটিতে নির্বাচিত সদস্য হবে 5 জন 5 জন করে। 3টা কমিটিতে 5 জন 5 জন করে আছে। এখন আইন শিক্ষা কমিটিতে বাড়তি যে 4 জন, এই 4 জন সদস্য অনির্বাচিত বার কাউন্সিল সদস্যদের মধ্যে থেকে নয়। এখানে সিলেকশনের মাধ্যমে আসে, এখানে ইলেকশনের মাধ্যমে না। এই 4 জনের মধ্যে ন্যূনতম 2 জন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক হবেন, এবং বাকি যে 2 জন থাকবেন, ওই 2 জন মানে 4 জনের 4 জনই কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারে। অ্যাটলিস্ট 2 জন তো থাকবেই। আর বাট যদি 2 জন শিক্ষক নেওয়া হয়, অন্য 2 জন হয়তো বা সুশীল সমাজের কাউকে নিতে পারে। এরা বার কাউন্সিল ইচ্ছা মতো চয়েস করেন। এখানে চুজ করে নেওয়া হয়, সিলেক্ট করে নেওয়া হয়, এখানে নির্বাচনের কোনো ব্যবস্থা থাকে না। 11B খুবই গুরুত্বপূর্ণ একটি অনুচ্ছেদ, যে 11B এর আন্ডারে আপনাদের পরীক্ষা দিতে হয়। নিবন্ধন কমিটি, এনরোলমেন্ট কমিটি, এখানেও সদস্য 5 জন। এটা কিন্তু নিবন্ধন কমিটি স্থায়ী কমিটি না। পরীক্ষার সিজনে পরীক্ষা নিয়ে থাকেন এনারা, এবং বাকি সময়টুকু ঘুমিয়ে থাকেন। আর বাকি স্ট্যান্ডিং কমিটি 3টা আছে। স্ট্যান্ডিং কমিটি সারা বছর কাজ করে, কিন্তু 11Bটা হচ্ছে শুধু পরীক্ষার সিজনে পরীক্ষা নিয়ে থাকেন। তাই এটা স্থায়ী কমিটির মধ্যে না। কেন এটা স্থায়ী কমিটি না? কারণ সারা বছর কাজ করে না, শুধু পরীক্ষার সময় কাজ করে। একজন সভাপতি হবেন, যিনি আপিল বিভাগের বিচারপতিগণের মধ্যে থেকে, তাহলে আপিল বিভাগ বা অ্যাপিলেট ডিভিশনের জাস্টিস আছেন যারা, তাদের মধ্যে থেকে একজন হবেন। এবং কে হবেন এটা নির্ধারণ করবেন কে? প্রধান বিচারপতি মনোনীত করবেন। এখানে নির্বাচন না, মনোনীত, অর্থাৎ পছন্দ করে নিয়ে নেবেন। 2 জন থাকবেন হাইকোর্ট বিভাগের বিচারপতিগণের মধ্য থেকে। তাহলে অ্যাপিলেট ডিভিশন থেকে 2 জন, একজন অ্যাপিলেট ডিভিশন থেকে একজন, হাইকোর্ট ডিভিশন থেকে 2 জন। এই এই 2 জনকে নিবেন কে? প্রধান বিচারপতি। একজন সদস্য অ্যাটর্নি জেনারেল পদাধিকার বলে। অ্যাটর্নি জেনারেল হওয়ার কারণে তিনি যেমন বার কাউন্সিলের সদস্য, তেমনি তিনি পুরো বার কাউন্সিলের কিন্তু চেয়ারম্যান বা সভাপতি। কিন্তু তিনি আবার এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান বা সভাপতি নন। তিনি এনরোলমেন্ট কমিটির একজন সাধারণ সদস্য। আর একজন সদস্যদের মধ্যে থেকে বার কাউন্সিল কর্তৃক নির্বাচিত। এখানে নির্বাচন করে, এই যে 14 জন নির্বাচিত সদস্যদের মধ্যে থেকে একজন আবার নির্বাচন করে নিবে যে এনরোলমেন্ট কমিটিতে কে থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। এই টোটাল 5 জনই আপনাদেরকে এত কষ্ট দিচ্ছেন, পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করছেন। সোহেল রানা। হ্যাঁ ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার এখানে যে 5 জন নির্বাহী কমিটি, আর্থিক কমিটি 5 জন, আর এখান থেকে আবার 5 জন নেবে আইন শিক্ষা কমিটি। কিন্তু এরা আবার যে এনরোলমেন্টে আসবে, কিন্তু এরা কি স্যার আবার দুই দায়িত্ব পালন করবে? করতে পারে, ওভারল্যাপিং হতে পারে দায়িত্ব। জি স্যার, আপনার এটা হয়তো আর্থিক কমিটি বা নির্বাহী কমিটি, আইন শিক্ষা কমিটি 3 দিন আছে, এখান থেকে আবার এনরোলমেন্ট কমিটি, মানে ওখান থেকে তারা দুই দায়িত্ব পালন করতে পারে, এই তো। হ্যাঁ, করতে পারে। এখানে মনে করেন 15 জন হয়ে গেল, ঠিক আছে। জি স্যার। হ্যাঁ, 15 জন হয়ে যাওয়ার পরে তাহলে লোক সংখ্যা তো শর্ট পড়তে পারে, তাই না? সেক্ষেত্রে একজন দায়িত্ব ওভারল্যাপিং হতে পারে, যে একজন নির্বাহী কমিটিতে আছে, তিনি আবার আহ, নিবন্ধন কমিটিতে আসতে পারেন। জি স্যার। ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, এরপরে হুম। 14, অ্যাডভোকেট অ্যাডভোকেট তাদের পরিবার ও নির্ভরশীলদের জন্য। নির্ভরশীল মানে পরিবারের প্রতি আবার নির্ভরশীল কিছু ব্যক্তি থাকে তাদের, যেমন বাড়ির যদি কোনো ড্রাইভার থাকে বা অন্যান্য, মানে অ্যাডভোকেট তার ফ্যামিলি এবং এই ফ্যামিলির প্রতি নির্ভরশীল আরো তাদের সাথে কানেক্টেড যে মানুষগুলো, যে একটা অ্যাডভোকেট ফ্যামিলির প্রতি নির্ভরশীল, তাদের জন্য গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম অ্যান্ড বেনেভোলেন্ট ফান্ডের ব্যবস্থা থাকবে। এটা 14তে বলা আছে।
অনুরূপ পীড়িত, অসুস্থ এবং যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদিতে ক্ষতিগ্রস্ত অ্যাডভোকেট, সংসার চলছে না, তাদের পরিবারকে সহযোগিতা করতে হবে। এই কারণে পরিবার এবং নির্ভরশীলদের জন্য একটি রিলিফ ফান্ড থাকবে। রিলিফ ফান্ডের কাজ কি? সময়ে সময়ে অস্থায়ীভাবে মানুষকে সহায়তা করা। রিলিফ ফান্ডের কথা শুনে মনে পড়ছে আপনাদের হয়তোবা হাই স্কুলে আমাদের, তারপর কলেজে কি লিখতে হতো? দরখাস্ত লিখতে হতো, অ্যাপ্লিকেশন। বরাবর প্রধান শিক্ষক, অমুক বিদ্যালয়, তারপরে বিষয়, বিদ্যালয়ে রিলিফ ফান্ড থেকে সাহায্যের আবেদন। গরিব যারা স্টুডেন্ট থাকতো তারা কিন্তু সাহায্য চাইতো বই কেনার জন্য, পোশাক কেনার জন্য, তারপরে খাতা কলম কেনার জন্য, বা পরীক্ষার যে ফি সেটা মৌকুবের জন্য। তো রিলিফ ফান্ড থেকে সহযোগিতা চাইতো। তো এই সেই রিলিফ ফান্ড, যে রিলিফ ফান্ড বিপদ আপদে অ্যাডভোকেটদের হেল্প করে। 17, বার কাউন্সিল, ট্রাইব্যুনাল এবং কমিটির কোনো কাজকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। বার কাউন্সিল, পুরো বার কাউন্সিলকে বা ট্রাইব্যুনালকে বা কমিটি এককভাবে কোনো কাজ করেছে, তাদেরকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। নো অ্যাক্ট ডান বাই দ্য বার কাউন্সিল অর এনি ট্রাইব্যুনাল অর কমিটি দেয়ার অফ শ্যাল বি কল্ড ইন কোশ্চিন, মানে কাউকে প্রশ্ন করা যাবে না। নো অন দ্য গ্রাউন্ড অফ মেরিলি অফ দ্য existence of any vacancy in or any defect in the constitution of such tribunal, council, tribunal or committee। তো এখানে মোট কথা হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল যা খুশি তাই করবে, তাদের নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না, যদি সেটা সিভিল ম্যাটারে হয় এবং গুড ফেদে করে থাকে। কিন্তু যদি কোনো অপরাধ করে থাকে সেই ক্ষেত্রে বার কাউন্সিলের বিরুদ্ধে মামলা করা যাবে। এটা আমরা কোথায় দেখলাম? 3-এ দেখলাম। অপরাধ করলে মামলা করা যাবে, কিন্তু তার দায়িত্বের যদি কোনো অবহেলা থাকে এটা নিয়ে প্রশ্ন করা যাবে না। 17, বার কাউন্সিল, ট্রাইব্যুনাল, কমিটি কর্মকর্তা কর্মচারীদের সরল বিশ্বাসে কৃত কোনো কাজের জন্য তাদের বিরুদ্ধে কোনো মামলাও করা যাবে না। একটু আগে যেটা আমি 17-এর মধ্যে বলার চেষ্টা করলাম সেটা 18-তে বলা আছে, নো শুট আর আদার লিগাল প্রসিডিংস শ্যাল লাই। তাহলে 3-এ বলা হচ্ছে মামলা করা যাবে বিরুদ্ধে, আর এখানে 18 বলা হচ্ছে মামলা করা যাবে না। এখানে শুধু একটা কি ঢুকে দিয়েছে? গুড ফেথ। যদি গুড ফেথ থাকে তাহলে মামলা করা যাবে না। 19, অ্যাডভোকেট ব্যতীত কেউ আইন পেশা প্র্যাকটিস করবে না। অ্যাডভোকেট না কিন্তু টাউটের মতো আমার লাইসেন্স আছে এই বলে আদালতে ঘোরাফেরা করছে কালো টাই পরে, কোট বা গাউন পরে, সেক্ষেত্রে একজন অ্যাডভোকেট সারা বাংলাদেশে আইন পেশা প্র্যাকটিস করার অধিকার থাকবে। আর তিনি সকল আদালত, ট্রাইব্যুনাল ও রাজস্ব কর্তৃপক্ষের, মানে রেভিনিউ যে অথরিটি, তার সামনে উপস্থিত হতে এবং শুনানি করতে পারবে। এখানে রেভিনিউ অথরিটি বলতে এখানে ট্যাক্সের যে বিষয় সেটা বলা হচ্ছে। 21, হাইকোর্ট বিভাগে প্র্যাকটিস করার অনুমতির জন্য একজন অ্যাডভোকেটকে কি করতে হবে? অ্যাডভোকেট হিসেবে বাংলাদেশের নিম্ন আদালতে 2 বছরের প্র্যাকটিস করার অভিজ্ঞতা থাকতে হবে। এটা 21-এ বলা হচ্ছে যে লোয়ার কোর্টে প্র্যাকটিস করার 2 বছর যদি পূর্ণ হয় তাহলে তিনি হাইকোর্টে পারমিশনের জন্য কি করতে পারবেন? পরীক্ষা দিতে পারবেন। এটা হচ্ছে প্রাথমিক যোগ্যতা। তবে 1 বছর পরেও পরীক্ষা দেওয়া যায়, সেটা আমরা পরবর্তীতে দেখব। সেটা বিশেষ যোগ্যতা, কিন্তু সাধারণ যোগ্যতা 2 বছর প্র্যাকটিস করে হাইকোর্টে যেতে হবে। এটাই উচিত। 2 বছর প্র্যাকটিস করলে লোয়ার কোর্ট সম্পর্কে একটা ভালো ধারণা হয়, তারপরে হাইকোর্টে যাওয়া উচিত। তার আগে হাইকোর্টে যদি যাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু সিনিয়রদের বকা খেতে হবে, কারণ লোয়ার কোর্ট থেকে যদি সাবমিশন সম্পর্কে বা কমন সেন্স এবং যে প্রসিডিং গুলো আছে সেগুলো যদি শিখে না যাওয়া হয়, হাইকোর্টে যেত বলবে এগুলোই শিখে আসছেন আর হাইকোর্টে প্র্যাকটিস করতে আসছেন। এই কারণে তো কিছু শিখে যেতে হবে। আচ্ছা, এরপরে 22, অ্যাডভোকেটদের নির্ধারিত বাৎসরিক ফি প্রদান করতে হবে। ফি দিতে 6 মাস বিলম্ব করলে জরিমানা হবে। যেমন আমার লাইসেন্স আছে, আমাকে প্রতি বছর ডিসেম্বরে বাংলাদেশ বার কাউন্সিলে একটা ফি পাঠাতে হয়। এটাকে আমরা রিনিউ ফি, যেমন লাইসেন্স রিনিউ করতে হয় গাড়ির,
এরকম প্রতি বছর ফি দিতে হয় একটা পার কাউন্সিলে, এবং এইটা 6 মাস পর্যন্ত বিলম্ব হলে এটা জরিমানা সহ দিতে হবে। 23, জ্যেষ্ঠতার ক্রম, অর্ডার অফ সিনিয়রিটি, অ্যাডভোকেট হিসাবে তালিকাভুক্তির তারিখের ভিত্তিতে নির্ধারিত হবে। যদি দুই বা ততোধিক ব্যক্তির তালিকাভুক্তির তারিখ একই হয়, সেক্ষেত্রে তাদের বয়সের ভিত্তিতে সিনিয়র এবং জুনিয়র হবে। মনে করেন আমি এবং আমার বড় ভাই একসাথে আমরা অ্যাডভোকেট হলাম একই সময়ে, সেই ক্ষেত্রে আমার বড় ভাই আমার সিনিয়র এবং আমি তার জুনিয়র হিসাবে, মানে এখানে জুনিয়র বিষয় না, মানে তিনি সিনিয়র এবং তার বয়সের দিক দিয়ে যেহেতু আমি ছোট, তাই এখানে তিনি আমার সিনিয়র হবেন বয়সের দিক দিয়ে বড়র কারণে। কিন্তু আমি যে বছর লাইসেন্স পেলাম তার পরের বছর যদি আমার বড় ভাই, বয়সে আমার বড়, তিনি যদি লাইসেন্স পান, তাহলে তিনি আমার সিনিয়র হবেন না, বরং আমি তার সিনিয়র হয়ে যাব, যদিও বয়সে আমি তার ছোট। তার মানে দুইটা বিষয় দেখতে হবে, এক হচ্ছে এনরোলমেন্টের সাল বা তারিখ এবং বয়স। যদি সাল একই হয় তাহলে বয়সটা দেখতে হবে, বয়স যার বেশি সে হবে সিনিয়র। বুঝতে পেরেছেন কিনা? না বুঝতে পারলে এখানে প্রশ্ন করতে পারেন। তারপরে 26, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল এর প্রাক শ্রোতা অধিকার বা রাইট অফ প্রি অডিয়েন্স, সকল অ্যাডভোকেটদের ওপর প্রাক শ্রোতা অধিকার থাকবে। অ্যাটর্নি জেনারেল শুনানির জন্য একটা আদালতে দাঁড়িয়েছেন, তার সাথে আরো সিনিয়র কিছু অ্যাডভোকেট দাঁড়িয়েছেন। যেমন আমাদের লোয়ার কোর্টে যেটা হয়, পিপি মহোদয় থাকেন, একটা জিআর মামলায় কি করতে হবে, আর্গুমেন্ট করতে হবে, একটা দায়রা মামলায় আর্গুমেন্ট করতে হবে, এই সবগুলোই কার মাধ্যমে হবে? পিপি বা এপিপির মাধ্যমে হবে। কিন্তু ওই বাদীপক্ষের অ্যাডভোকেটের যদি পার্সোনাল লয়ার থাকে, যে পিপি বা এপিপির মাধ্যমে তিনি আর্গুমেন্ট চান না, তার পার্সোনাল লয়ার প্রস্তুতি নিয়েছেন তার মাধ্যমে চান, সেই ক্ষেত্রে ওই পিপি বা এপিপির পারমিশন নিয়ে করতে হবে। তেমনি যে কোর্টে অ্যাটর্নি জেনারেল স্যার দাঁড়িয়ে আছেন, সেই কোর্টে অ্যাটর্নি জেনারেল ছাড়া যদি কেউ পার্সোনাল লয়ার বা ডেপুটি অ্যাটর্নি জেনারেল বা অ্যাসিস্ট্যান্ট ডেপুটি জেনারেল কাউকে দিয়ে যদি শুনানি করতে চান, প্রথমে অ্যাটর্নি জেনারেলকেই বলার সুযোগ দিতে হবে। তিনি যদি না বলেন, তিনি যদি পারমিশন দেন অন্য কাউকে, তাহলে তিনি বলতে পারবেন। তার মানে কথা শুরু করার অধিকার তার প্রথমে থাকবে, তিনি যেই আদালতে দাঁড়ান না কেন, অ্যাপিলেট ডিভিশনে হোক বা হাইকোর্ট ডিভিশনে হোক। প্রাকশ্রোতা অধিকার বলে অ্যাটর্নি জেনারেল সকল অ্যাডভোকেটদের সিনিয়র হিসাবে বিবেচিত হবেন। অ্যাটর্নি জেনারেল যিনি লাইসেন্স পেয়েছেন, তিনি কত সালে লাইসেন্স পেয়েছেন সেটা 23-এ আমরা যেটা দেখলাম, তার কত সালে ওনার এনরোলমেন্ট সেটা দেখবে না, তারপরে তার বয়স কত সেটা দেখবে না। তিনি অ্যাটর্নি জেনারেল, এই কারণেই তিনি টপ অফ দ্য সিনিয়রিটি, সবার উপরে তার অবস্থান থাকবেন। তাহলে 23 আর 26 দুইটাই সিনিয়রিটি নিয়ে কথা বলে। 23-এ সবার জন্য সিনিয়রিটি নিয়ে কথা বলে, আর 26 শুধুমাত্র অ্যাটর্নি জেনারেল স্যারের সিনিয়রিটি এবং আগে কথা বলার যে অধিকার সেইটা। আজকের আলোচনা এতটুকুই। রমজান মাস উপলক্ষে এই ধরনের সংক্ষিপ্ত ক্লাস হবে, প্রথম 40 মিনিটে ক্লাস শেষ করার চেষ্টা করব, এইভাবে রুটিন আমি সেট করছি। রুটিন একটু ক্রিটিক্যাল হচ্ছে, এই কারণে একটু সময় লাগছে। আশা আশা করি আজকে রুটিনটা দিয়ে দিব। আগামীকালকে রিটেন ব্যাচের ক্লাস হবে। আচ্ছা, কারো আজকের এই ছোট্ট ক্লাস নিয়ে কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আজকে অনেকের উপস্থিতি আছে, মোটামুটি ভালো লাগছে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। জি স্যার। সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।